আজকের ভিডিওতে গ্লেসিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ হিমবাহের কার্যাবলী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নিই যে হিমবাহ বলতে ঠিক কী বোঝায়। তো হিমবাহ হলো বরফের নদী, অর্থাৎ অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে অভিকর্ষের টানে অতি ধীর গতিতে প্রবাহমান জমাটবদ্ধ বরফের স্তূপকে হিমবাহ বলে। অর্থাৎ যদি আমরা এই যে সুউচ্চ যে পার্বত্য অঞ্চল রয়েছে যেখানেতে স্নোফল হয়, তো তখন কি হয়, এই পর্বতের যে ঢাল হয় বা ভূমির যে ঢাল হয় সেই ঢাল বরাবর কি হয়, এই জমা যে বরফ সেটা খুবই ধীর গতিতে আস্তে আস্তে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামতে থাকে। তো এই যে বরফের প্রবাহ, ভূমির প্রারম্ভিক ঢাল বরাবর যে বরফের প্রবাহ, এই বরফের প্রবাহকেই হিমবাহ বলা হয়। আর ইংরেজিতে বলা হয় গ্লেসিয়ার, আর যার উৎপত্তি হয়েছে এই ল্যাটিন শব্দ গ্লেসিয়াস, যার অর্থ হলো এই বরফ বা আইস থেকে। এবারে এই যে হিমবাহের যে কাজ, এই হিমবাহের কাজের মধ্যে প্রধানত 3 প্রকার কাজ পড়ে, অর্থাৎ হিমবাহ ক্ষয়, বহন আর সঞ্চয়, এই 3 রকমের কাজ করে। আর এই 3 রকম কাজের মাধ্যমে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো মূলত এই হিমবাহের যে ক্ষয় কাজ, এই ক্ষয় দুটো পদ্ধতিতে হিমবাহ করে থাকে। একটি হচ্ছে উৎপাটন পদ্ধতি আর একটা অবঘর্ষ পদ্ধতি। তো উৎপাটন পদ্ধতিতে কি হয় না, এই হিমবাহের কিছু অংশ গলে গিয়ে জলে পরিণত হয়। ওই জল পর্বতগাত্রের ফাটলের মধ্যে প্রবেশ করলে অতিরিক্ত শীতলতার কারণে পুনরায় জমে যায়, ফলে প্রবল চাপের সৃষ্টি করে। কারণ আমরা জানি যে জল বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়। এর ফলে এই প্রচণ্ড চাপে পর্বতগাত্র থেকে এই প্রস্তর খণ্ডগুলি আলগা হয়ে পড়ে। তখন তারা হিমবাহের চাপে খুব সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর এই প্রক্রিয়াকে এই উৎপাটন বা প্লাকিং বলা হয়ে থাকে। আর অবঘর্ষ যে প্রক্রিয়া, এই অবঘর্ষ প্রক্রিয়াতে এই উৎপাটিত যে শিলাখণ্ডগুলি হিমবাহ বহন করে নিয়ে চলে। আর হিমবাহের তলদেশে থাকা এই শিলাখণ্ডগুলি হিমবাহের খাতকে, পাশে থাকা শিলাখণ্ডগুলি উপত্যকার পার্শ্বদেশকে ক্ষয় করতে করতে এগিয়ে চলে। অর্থাৎ হিমবাহের সঙ্গে যে এই উৎপাটন প্রক্রিয়ায় উৎপন্ন যে শিলাখণ্ডগুলি, যেগুলো হিমবাহের তলদেশে থাকে, সেইগুলো হিমবাহের যে খাত অর্থাৎ হিমবাহ উপত্যকার নিম্নাংশকে ক্ষয় করে। আর হিমবাহের উপত্যকার পার্শ্বদেশে হিমবাহের পার্শ্বেতে যে শিলাখণ্ডগুলো থাকে সেগুলো এই উপত্যকার পার্শ্বদেশকে ক্ষয় করে এগিয়ে নিয়ে চলে, যাকে এই অবঘর্ষ বলে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এটা হয় কি, যে হিমবাহের বরফের মধ্যে থাকা যে সমস্ত পাথরের টুকরোগুলো আছে তার দ্বারা যখন হিমবাহের উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া। এরপরেতে হিমবাহের বহন। তো বহন প্রক্রিয়াতে কি হয় না, হিমবাহ যে বিপুল পরিমাণ যে পাথরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি এগুলোকে বয়ে নিয়ে চলে, তো সেই প্রক্রিয়াটাকেই বহন বলা হয়। আর হিমবাহের গতি খুব ধীর হওয়ার কারণে এই বহন প্রক্রিয়ার মাধ্যমে বাহিত এই সমস্ত পদার্থ খুবই ধীরে ধীরে বয়ে চলে। আর একটা কাজ যেটা হিমবাহের রয়েছে সেটা হলো এই হিমবাহের সঞ্চয় কাজ। এক্ষেত্রে এই পার্বত্য উপত্যকা বা পর্বতের পাদদেশে এই বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি এগুলো একসঙ্গে আকার অনুযায়ী জমা হয়। অর্থাৎ যে পাথরটা হিমবাহ ক্ষয় করছে, যে পাথরের টুকরোগুলো হিমবাহের বরফের সঙ্গে বাহিত হচ্ছে, সেইগুলো কি হয় না, এই পর্বত পাদদেশে তুলনামূলকভাবে নিচু ঢালে পাদদেশীয় অঞ্চলে এগুলো সঞ্চিত হয়ে থাকে। তো এইটা গেল এই হিমবাহের এই ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়া, অর্থাৎ হিমবাহের যে কাজ বা হিমবাহের যে প্রক্রিয়া সেটা। এবার এর ফলেতে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেটা মূলত ক্ষয়জাত ভূমিরূপ আর সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়ে। তো প্রথমে আমরা এই যে হিমবাহের ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথম ভূমিরূপটি হলো কড়ি বা সার্ক। তো এই কড়ি কিভাবে তৈরি হয়, দেখো, যে উচ্চ পর্বত গাত্রে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ার আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কড়ি বা সার্ক বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে অংশটা দেখো, এইখানের এই অংশটাকে বলা হয় কড়ি, এই যে মাঝখানেতে। তো এইখান থেকে যখন এই হিমবাহ যখন নামে,
তো এই হিমবাহের মাধ্যমে এর এইখানকার যে পাথর আছে সেই পাথর ক্ষয়ে যায়, আর এই যে অংশটা হয় এই অংশটাকে বলা হয় কড়ি বলা হয়। পাশেরও ছবিটাতে দেখো এই যে পুরো যে অংশটা, এই অংশটাকে কড়ি বলা হয়ে থাকে। আর এই কড়িতে বরফ গলা জল তৈরি হয়, মানে জল জমে, যেটা যার ফলেতে এখানে কড়ি হ্রদ বা টার্ন হ্রদ সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ এই যে মাঝখানে দেখো এই যে অংশটা রয়েছে এটা অবনমিত অংশ থাকে, তো এখানে বরফ গলা জল জমে, যে জল জমে হ্রদ তৈরি করে, যাকে এই কড়ি হ্রদ বা টার্ন হ্রদ বলা হয়ে থাকে। কড়ির পরে দেখো যে ভূমিরূপটি আছে তার নাম হচ্ছে অ্যারেট। অ্যারেট কিভাবে গঠিত হয় না, পাশাপাশি অবস্থিত দুটি সার্ক বা কড়ির মধ্যবর্তী যে উঁচু খাড়া ও করাতে দাঁতের মতন খাঁচকাটা তীক্ষ্ণ প্রাচীরকে এই হিমশিরা বা অ্যারেট বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে এখান থেকে একটা কড়ি তৈরি হয়েছে, এখান থেকে একটা কড়ি তৈরি হয়েছে, তো এদের এই মাঝখানের এই যে অংশটা যেটা রয়েছে উঁচু খাড়া যে অংশটা, এই অংশটাকে বলা হয় অ্যারেট বলা হয়ে থাকে। এই অংশটা করাতের দাঁতের মতন খাঁচকাটা হয়ে থাকে। এরপরের যে ভূমিরূপটা সেটা হচ্ছে পিরামিড চূড়া। তো একটি পর্বতশৃঙ্গের বিভিন্ন দিকে সার্ক বা কড়ি গঠিত হলে মধ্যবর্তী অংশে এই পিরামিডের মতন দেখতে খাড়া পর্বত চূড়াকে এই পিরামিড চূড়া বা এই হর্ন বলে, যেমন এই আল্পস পর্বতের ম্যাটার হর্ন। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে পিরামিড চূড়া বলে, তার কারণ এখান থেকে একটা কড়ি নেমে এদিকের অংশটাকে ক্ষয় করছে, এদিকের অংশটাকে ক্ষয় করছে, আবার এর পিছনের দিকটাতেও ক্ষয় করছে, আবার এই পাশটাতেও ক্ষয় হচ্ছে। তো চারপাশ থেকে যখন হিমবাহ নামতে থাকে, তো সেই হিমবাহের ক্ষয়ের ফলে কি হয়, এই যে পর্বতের যে শীর্ষদেশ থাকে সেই শীর্ষদেশটা আরও সূচালো হয়ে থাকে, যেটাকে বলা হয় পিরামিড চূড়া। এরপরে দেখো কর্তিত শৈলশিরা বলে একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে, যেখানেতে এই পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে নেমে আসা ও সম্মুখভাগে এই উলম্বভাবে কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশগুলোকে এই কর্তিত শৈলশিরা বলে। অর্থাৎ এই যে হিমবাহ উপত্যকা দেখো, এই যে পর্বতের যে এই যে অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় স্পার বলে বা শৈলশিরার অভিক্ষিপ্তাংশ বলে। এবার এখান থেকে যখন একটা হিমবাহ যখন প্রবাহিত হয় তখন কি হয়, এই যে অংশগুলো আছে এই অংশগুলো ক্ষয় হয়ে যায়, মানে এগুলোকে হিমবাহ ক্ষয় করে দেয়। কারণ আমরা জানি যে হিমবাহের যে উপত্যকা হয় সেই উপত্যকা ইউ আকৃতির হয়ে থাকে। তো ইউ আকৃতি হওয়ার দরুন কি হয় না, এই যে পর্বতের যে অভিক্ষিপ্তাংশগুলো, এই অভিক্ষিপ্তাংশগুলো এরকমভাবে মানে কাটা পড়ে যায়। যদি এখানেতে আগে যদি ধরো এরকম যদি থাকে, এই ভি শেপ যদি থাকে, তো তার মধ্যে থেকে যদি কোনো হিমবাহ প্রবাহিত হয় তাহলে কি হবে, এই যে অভিক্ষিপ্তাংশের অংশগুলো, সামনের দিকের অংশগুলো, এগুলো সম্পূর্ণ কেটে যায়, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং এই উপত্যকাটা ইউ শেপ নেয়। তো এই যে অংশগুলো, এই অংশগুলোকে এই যে শৈলশিরা যেগুলো এই উপত্যকাতে নেমেই আসে, এই শৈলশিরাগুলো যখন হিমবাহের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন একে বলা হয় এই মানে কর্তিত শৈলশিরা। এরপরে দেখো হিমদ্রোণী বলে আরও একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই হিমবাহের যে উপত্যকা হয় তার তলদেশ প্রশস্ত, পার্শ্বদেশ খাড়াই হয়ে ইংরাজি ইউ আকৃতি বিশিষ্ট হয়। তো এইকে হিমদ্রোণী বলে। অর্থাৎ যে হিমবাহ যে উপত্যকা হয়, এই হিমবাহ উপত্যকা খানিকটা এই ইংরাজি এই ইউ আকৃতির মতন দেখতে হয়ে থাকে, যার এই দুপাশ, এই যে এই পাশ এবং এই পাশ খুব খাড়া হয়ে থাকে, আর তলদেশ যেটা হয় এই তলদেশ খুব প্রশস্ত হয়ে থাকে। তো এইরকম যে উপত্যকা, অর্থাৎ হিমবাহ উপত্যকাই হলো হিমদ্রোণী। অর্থাৎ এই ইউ আকৃতি বিশিষ্ট যে হিমবাহ উপত্যকাগুলো হয় সেই উপত্যকাগুলো হলো এই হিমদ্রোণী, যার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয়ে থাকে। এরপরের যে ভূমিরূপটা সেটা হলো হিমশিরি। অর্থাৎ এই অসম ক্ষয়কার্যের জন্য ক্রমশ নিচের দিকে এই হিমদ্রোণী সিঁড়ির মতন ধাপযুক্ত হয়ে থাকে, যাকে হিমশিরি বলে। এই হিমশিরিতে এই নিচু অংশে এই বরফ গলা জল অনেক সময় আটকে পড়ে এবং হ্রদ তৈরি করে, যাকে এই প্যাটার্নস্টার হ্রদ বলা হয়ে থাকে। যেরকম হিমালয়ের এই রূপকুণ্ড, এইরকম হিমশিরিতে আবদ্ধ জল থেকে তৈরি হওয়া একটা হ্রদের উদাহরণ। এরপরে তো ঝুলন্ত উপত্যকা বলে একটা ভূমিরূপ তৈরি হয়ে থাকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। এক্ষেত্রে দেখো যে এই পার্বত্য হিমবাহের প্রবাহ পথে দুপাশ থেকে ক্ষুদ্র ও অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত উপহিমবাহ উপত্যকা এই প্রধান উপত্যকার উপর ঝুলে থাকে। এই উপহিমবাহ উপত্যকাকেই ঝুলন্ত উপত্যকা
বলা হয়, যেমন এই আমাদের ভারতবর্ষে এই বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা উপত্যকা এরকম একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তো দেখো এইখানটাতে এই ছবিটার সাহায্যে আমরা একটু বুঝে নিই। দেখো যে এইখানের এই যে অংশটা যেটা যাচ্ছে, এটা হলো প্রধান হিমবাহ উপত্যকার প্রবাহ পথ। তো প্রধান হিমবাহ উপত্যকার ক্ষমতা বেশি হওয়ার জন্য এই প্রধান হিমবাহ উপত্যকা যেখান থেকে প্রবাহিত হয় সেই উপত্যকার গভীরতা অনেকটা বেশি হয়। এবারে এই প্রধান হিমবাহ উপত্যকার সঙ্গে এই দুপাশের অংশ থেকে বিভিন্ন উপহিমবাহ উপত্যকা এসে মিলিত হয়। ঠিক যেমন একটা প্রধান নদীর দুপাশ থেকে উপনদী এসে মিলিত হয়, ঠিক তেমনভাবে কিন্তু এই প্রধান হিমবাহের থেকে এই উপহিমবাহগুলোর ক্ষয় ক্ষমতা কম থাকার জন্য এই উপহিমবাহ উপত্যকাগুলো অনেকটা উঁচুতে অবস্থান করে। অর্থাৎ এগুলোর এতটা ক্ষয় ক্ষমতা হয় না যে এর উচ্চতাটা এই প্রধান হিমবাহ উপত্যকার সমানে আসে। তো যে কারণে এই প্রধান হিমবাহ উপত্যকার অনেকটা উঁচুতে এই উপহিমবাহ উপত্যকাগুলো ঝুলে আছে বলে মনে হয়, মানে উচ্চতাজনিত কারণেতে। তো এই জন্যেই এই উপহিমবাহ উপত্যকাগুলোকেই ঝুলন্ত উপত্যকা বলে। আর এর মধ্য দিয়ে বরফ গলা জল নিচেতে এরমভাবে পতিত হয়। তো যার ফলে এখানেতে যেহেতু একটা ঢালের পার্থক্য রয়েছে, এইটা নিচু জায়গা আর এটা অনেকটা উঁচু জায়গা, তো সেই কারণে জল এখানে প্রপাত আকারেতে পড়ে এই জলপ্রপাত সৃষ্টি করে। অর্থাৎ এই ঝুলন্ত উপত্যকাতে জলপ্রপাতের সৃষ্টি হয়ে থাকে। এবার দেখো রসে মোতানে বলে আরও একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে, যেটা হলো যে হিমবাহ উপত্যকায় এই উঁচু ঢিবির মতো শিলাস্তূপের প্রতিবাদ অংশেও মসৃণ ও অনুবাদ অংশ এবড়োখেবড়ো খাঁজ কাটা হলে তাকে এই রসে মোতানে বলে। তো দেখো এই যে একটা শিলা দেখো রয়েছে এইখানেতে, এই যে শিলাটা, এই শিলাটার প্রতিবাদ অংশ বলতে এই যে হিমবাহের প্রবাহের যে দিকটা যেটা রয়েছে এই অংশটা, অর্থাৎ এটা হলো প্রতিবাদ অংশ, প্রতিবাদ যে ঢাল বলা হয় সেইটা। তো এইখানে দেখো এই হিমবাহ এইখানেতে আসার পরেতে এই শিলাস্তরটাকে ক্ষয় করছে, এই অংশটাকে ক্ষয় করছে, ক্ষয় করে এই সামনের দিকে চলে যাচ্ছে হিমবাহটা। কিন্তু এই যে শিলাস্তরটা আছে, এই শিলাস্তরটার এই যে পিছনের এই যে দিকটা আছে, এই প্রতিবাদ যে অংশটা, এই অংশের সম্পূর্ণ বিপরীত দিকের এই যে অংশটা, এই অংশটাকে অনুবাদ অংশ বলছে। তো এই অংশটাতে কি হয় না, এই উৎপাটন প্রক্রিয়াতে ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে এবড়োখেবড়ো হয়ে থাকে, মসৃণতা প্রাপ্ত হয় না। তো হিমবাহের প্রবাহ পথে যদি এই রকমের কোনো শিলাস্তর থাকে, যে শিলাস্তরের বা যে শিলাখণ্ডের প্রতিবাদ দিকটা মসৃণ আর অনুবাদ দিকটা এই এবড়োখেবড়ো হয়ে থাকে, তাহলে এই ধরনের শিলাস্তূপকে বলা হয় রসে মোতানে। এরপর দেখো টিলাপুচ্ছ বলে আরও একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এই হিমবাহ উপত্যকার মধ্যে কঠিন ও মানে বৃহৎ ও কঠিন শিলাস্তূপের পিছনে কোমল শিলাকে হিমবাহ ক্ষয় থেকে রক্ষা করে টিলার মতো উঁচু হয়ে থাকে, একে টিলা বলে। আর টিলার পিছনে সরু ও মৃদু ঢালু লেজের মতো দেখতে কোমল শিলাকে পুচ্ছ বলা হয়। তো দেখো এই যে জায়গাটা যেটা রয়েছে, দেখো এই দিকটা যেটা হয় কি, এই যে অংশটা এটাকে টিলা বলে, এই যে পুরো যে অংশটা। আর হিমবাহ কি হয় না, এই যে হিমবাহ রয়েছে এদিক থেকে হিমবাহটা প্রবাহিত হচ্ছে। তো এই হিমবাহ প্রবাহিত হওয়ার সময় কি হয়, এই যে কঠিন যে শিলাটা আছে, এই কঠিন শিলা এই পিছনের এই যে দিকের যে শিলার যে এই যে পুরো যে অংশটা আছে, এটা তুলনামূলকভাবে অনেকটা নরম শিলা, মানে কাঠিন্যতা অনেকটা কম। তো একে ক্ষয়প্রাপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। আর যার ফলেতে কি হয়, এইখান থেকে যখন এই হিমবাহটা যখন এই প্রবাহিত হয়ে যখন চলে যায়, তখন কি হয়, এই যে অংশটা, এই নরম শিলার এই অংশটা মসৃণতা প্রাপ্ত হয় এবং সরু হয়ে একটা মৃদু ঢালে এই পুচ্ছের মতন বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। অর্থাৎ এই কঠিন শিলাটার সম্পূর্ণ এই পিছনের দিকটাতে। তো এই ধরনের যে ভূমিরূপ যেগুলো হিমবাহের গতিপথে তৈরি হয়, সেগুলোকে এই টিলা ও পুচ্ছ বলা হয়ে থাকে। অর্থাৎ এই কঠিন শিলাটাকে বলা হয় টিলা বা ক্র্যাক বলে, আর নমনীয় যে শিলাটা যেটা ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এই কঠিন শিলার জন্যে, সেইটাকে টেল বা পুচ্ছ বলা হয়ে থাকে। আর একটা ভূমিরূপ হয়, সেটার নাম হচ্ছে ফিয়র্ড। এই ফিয়র্ড হচ্ছে না এই উচ্চ অক্ষাংশের উপকূল অঞ্চলে প্রশস্ত সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা গভীর খাড়া
দেওয়ালযুক্ত ও জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিয়র্ড বলা হয়ে থাকে। অর্থাৎ এই হিমবাহ উপত্যকা যখন সমুদ্রে জল দ্বারা নিমজ্জিত হয় তখন তাকে বলা হয় এই ফিয়র্ড। যেমন এই নরওয়ের সোজনে ফিয়র্ড এরকম একটি গভীরতম ফিয়র্ডের উদাহরণ। আর এই ফিয়র্ডের সঙ্গে আরও একটা আছে যেটাকে ফিয়ার্ড বলে। ফিয়ার্ড তুলনামূলকভাবে এই ক্ষুদ্রাকার এবং অগভীর যে ফিয়র্ডগুলো হয় তাকে এই ফিয়ার্ড বলা হয়ে থাকে। তো এইগুলো হলো হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত হওয়া বিভিন্ন ভূমিরূপগুলো। এবার আসবো হিমবাহের সঞ্চয়ের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে। হিমবাহের সঞ্চয়ের ফলে প্রধান যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকে হলো গ্রাবরেখা। এই গ্রাবরেখা হলো এই হিমবাহ দ্বারা বাহিত ও সঞ্চিত যে পদার্থ সেই পদার্থগুলোকে এই গ্রাবরেখা বলা হয়। অর্থাৎ এই হিমবাহ যে সমস্ত হিমবাহের বরফের সঙ্গে যে সমস্ত পদার্থগুলো বাহিত হয় সামগ্রিকভাবে এই সমস্ত পদার্থকে বলা হয় গ্রাবরেখা। আর এই গ্রাবরেখা সঞ্চয়ের অবস্থান অনুযায়ী এগুলো বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা মতন এইরকম বিভিন্ন প্রকার এই গ্রাবরেখাগুলোতে দেখতে পাওয়া যায়। এবার দেখো আরেকটা ভূমিরূপ হয় যেটাকে বলা হয় আগামুখ। তো হিমবাহের সঞ্চয়ে এই পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে একে আগামুখ বলা হয়ে থাকে। অর্থাৎ হিমবাহের বরফের সঙ্গে পাদদেশীয় অঞ্চলেতে অনেক বড় বড় শিলাখণ্ড এসে সঞ্চিত হয় যাকে এই আগামুখ বলে। এই আগামুখের একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা হলো যে স্থানীয় শিলার সঙ্গে এর সম্পর্ক কোনো থাকে না। যেখানেতে আগামুখগুলো সঞ্চিত হয় তার আশপাশের অন্যান্য যে শিলা রয়েছে বা শিলাস্তর রয়েছে সেই অঞ্চলে তার সঙ্গে এই আগামুখের শিলার সেই অর্থে কোনো মিল থাকে না। আমাদের ভারতবর্ষের কাশ্মীরের যে পহেলগাম অঞ্চল আছে, পহেলগাম, সেখানেতে এই রকম অসংখ্য আগামুখ দেখতে পাওয়া যায়। তারপরে দেখো বোল্ডার ক্লে বা টিল বলেও আরও একটি সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয়ে থাকে। অর্থাৎ এই হিমবাহের সঞ্চয়ের ফলে বালি বা কর্দমের উপর বিভিন্ন প্রস্তরখণ্ড সঞ্চিত হয়, আর এই ধরনের প্রস্তরময় ভূমিরূপকে বলা হয় বোল্ডার ক্লে বা টিল। এরপর দেখো আরও একটা ভূমিরূপ হয় যেটা হচ্ছে ড্রামলিন। অর্থাৎ এই হিমবাহের সঞ্চয়ের ফলে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, বালি, কাঁকর, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা এই ঝুড়ির মতো ডিম ভর্তি যে ঝুড়ির মতন ভূমিরূপ সৃষ্টি করে যাকে এই ড্রামলিন বলে। আর এই ড্রামলিনকে যদি ওই উঁচু কোনো স্থান থেকে দেখা হয় তাহলেই এই দেখলে মনে হয় যেন এই ডিম কোনো ঝুড়ির মধ্যে ডিম সাজিয়ে রেখে দিয়েছে, ঠিক তাই। তো সেই জন্য একে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয়ে থাকে। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে এই ধরনের বহু ড্রামলিন দেখতে পাওয়া যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।